আজকে যেটা শুরু করব যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে এনসিইআরটির বায়োলজি 11 এর চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 2 তে কি আছে দেখে নেওয়া যায়। চ্যাপ্টার 2 তে আমাদের রয়েছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে আমরা যাব কোথায়? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। অর্থাৎ আমরা যদি বাংলায় এটাকে লিখি তাহলে কি হবে না, জীবের শ্রেণী বিন্যাস। তো আমরা জীবের শ্রেণী বিন্যাস নিয়ে আজকে আলোচনা করব। সময় নষ্ট করব না, আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে যে চ্যাপ্টার 2 তে যেটা রয়েছে 11 এর বায়োলজির চ্যাপ্টার 2 তে যেটা রয়েছে সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। তো এবারে আমরা চলে যাচ্ছি, সরাসরি বইতে চলে যাচ্ছি। দেখো এখানে আমি দিয়েছি জীবের শ্রেণীবিন্যাসের যেটায় দাগ দিয়েছি তোমরা পড়বে লিনিয়াসের উদ্ভিদ রাজ্য। অর্থাৎ দেখো এখানে লিনিয়াসের সময় উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য সমন্বিত একটি দুই রাজ্যের শ্রেণীবিন্যাস পদ্ধতি গঠিত ছিল। অর্থাৎ সেখানে আমরা কি দেখছি না, একটা যে শ্রেণীবিন্যাস ছিল লিনিয়াসের সময়কালে, তখন কি ছিল না, সমগ্র জীবজগৎকে দুটি রাজ্যে ভাগ করা হয়েছিল। কি না, একটি প্রাণী রাজ্য এবং আরেকটি ছিল কি উদ্ভিদ রাজ্য। বোঝা গেল? এইবারে এখানে দেখো লক্ষ্য করে যেগুলোতে যথাক্রমে সব উদ্ভিদ এবং সব প্রাণীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। যেটা আমি এখনই বললাম, সব জীবকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে উদ্ভিদ রাজ্য আর একটা হচ্ছে প্রাণী রাজ্য। এই পদ্ধতিতে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক, এককোষী ও বহুকোষী এবং সালোক সংশ্লেষে সক্ষম সবুজ শৈবাল ও সালোক সংশ্লেষে অক্ষম ছত্রাককে কি করা হয়েছিল না, জীবেদেরকে পৃথক করার মতো সামর্থ্য ছিল না। অর্থাৎ এরা সবই ছিল কোথায় ছিল না, উদ্ভিদ রাজ্যের মধ্যে ছিল। এবারে চলে আসবো আমরা পরের লাইনে চলে আসছি, অর্থাৎ একবারে পরের পেজে চলে যাও। দেখবে কি এখানে একটা ছক দেওয়া আছে, পুরো পঞ্চ রাজ্যের শ্রেণীবিন্যাসের ছক দেওয়া আছে। এখানে বলে রাখি বিজ্ঞানী R.H. হোয়াইটেকার, একজন আমেরিকান বিজ্ঞানী, তিনি এই প্রথম পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসটি দিয়েছিলেন। আমি এখানে VVI লিখিয়ে দিয়েছি পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস, অর্থাৎ 5টা রাজ্যে তিনি ভাগ করেছিলেন। কি? মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্য। এবং কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে এদের ভাগ করা হয়েছে, তাদের নতুন নতুন কি কি বৈশিষ্ট্য থাকে সেইগুলো এখানে দেওয়া আছে। তো আজকে আমরা চলে যাব যে এর পরের দেখো, লক্ষ্য করো R.H. হোয়াইটেকার একটি পঞ্চরাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রস্তাব করেছিলেন। তার প্রস্তাবিত শ্রেণীবিন্যাস পদ্ধতিতে রাজ্যগুলো ছিল মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্য। এটা আমি আগেও বলেছি। যে মানদণ্ডগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে মানদণ্ডগুলো তিনি শ্রেণীবিন্যাসের মানদণ্ড হিসেবে ব্যবহার করেছিলেন সেগুলো হলো জীবের কোষের গঠন, থ্যালাসের সংগঠন, পুষ্টি ও জনন পদ্ধতি এবং বিবর্তনজনিত সম্পর্ক। ভালো করে দেখো কিন্তু কি কি গুলো রয়েছে। জীবের কোষের গঠন, অর্থাৎ তারা ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক। থ্যালাসের গঠন, থ্যালাস কি রকম ভাবে, অর্থাৎ তারা সংগঠন, অর্থাৎ কোষীয় সংগঠন বলতে কি এককোষী, বহুকোষী, তাদের মধ্যে কোন রকমের কলাতন্ত্র আছে কি নেই, এই যে ভাগগুলো। পুষ্টি এবং জনন পদ্ধতি, অর্থাৎ তারা কিভাবে পুষ্টি সম্পন্ন করে, তাদের কোন কোন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন হয়, সবগুলোই কিন্তু এখানে আলোচ্য বিষয়। এবং বিবর্তনজনিত সম্পর্ক, ভালো করে দেখবে। তো এইখানটাতে আমাদের পুরো এই যে আগের যেটা আমরা এখনই বললাম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট VVI আমি দিয়েছি, এর মধ্যে পুরোটা দেওয়া আছে এবং এটা কিন্তু খুঁটিয়ে তোমাদেরকে কিন্তু সবগুলো পড়তে হবে। এবারে চলে যাই আমরা, এবারে লাস্ট যে লাইনটা দেখো, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত এবং সবুজ উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। এটা আমি আগে অনেকবারই বলে থাকি যে ছত্রাকের যে কোষ প্রাচীর রয়েছে সেটা গঠিত হয়েছে কাইটিন দিয়ে, এবং সবুজ উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটা গঠিত হয়েছে কি দিয়ে, সেলুলোজ দিয়ে গঠিত হয়েছে। এবারে নেক্সট আমরা চলে যাব, নেক্সট যেটা বিষয় চলে যাচ্ছি নেক্সট পেজে। এখানে দেখো সব প্রোক্যারিওটিক জীবেদের রাজ্য মোনেরার অন্তর্ভুক্ত করা হলো। তাহলে সমস্ত যারাই প্রোক্যারিওটিক এবং যারা এককোষী তাদেরকে কি করা হয়েছে, এবং সব এককোষী ইউক্যারিওটিক জীবকে প্রোটিস্টার অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে দুটো জিনিস স্পষ্ট, যারা এককোষী মানে প্রোক্যারিওটিক এককোষী তাদেরকে বলা হয়েছে মোনেরা,
যারা এককোষী ইউক্যারিওটিক তাদের রাখা হয়েছে প্রোটিস্টার অন্তর্ভুক্ত। ক্লামাইডোমোনাস, ক্লোরেল্লা যাদেরকে আগে উদ্ভিদের অন্তর্ভুক্ত করা হয়েছিল, শৈবাল গোষ্ঠীভুক্ত করা হয়েছিল এবং উভয়ের কোষ প্রাচীর কিন্তু ছিল, সেই জন্য করা হয়েছিল কি। এবং সে সাথে প্যারামিসিয়াম ও অ্যামিবাকে কোথায় রাখা হয়েছিল? প্রাণী রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেহেতু কোষ প্রাচীর ছিল না। কিন্তু এদেরকে একসঙ্গে এখন কি করা হয়েছে? প্রোটিস্টার অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে আমাদের মনে রাখতে হবে যারা এককোষী এবং যারা ইউক্যারিওটিক তাদেরকে আমরা বলছি কি? প্রোটিস্টার। এবারে চলে এসো, সময়ের সঙ্গে সঙ্গে অন্য এক শ্রেণীবিন্যাস পদ্ধতির সৃষ্টির পদক্ষেপ নেওয়া হলো, যেটি শুধুমাত্র অঙ্গসংস্থানিক, শারীরবৃত্তীয় ও জননগত সাদৃশ্য এবং সেই সঙ্গে জাতিজনিগত অর্থাৎ এটি বিবর্তনজনিত সম্পর্কের ভিত্তি করে করা হয়ে থাকে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে শ্রেণীবিন্যাসের কিন্তু কি রয়েছে? মডিফিকেশন ঘটেছে। আমি তোমাদের বোর্ডে একটা জিনিস দেখাবো যে আমাদের কত রকমের শ্রেণীবিন্যাস রয়েছে। তাহলে এখন আমরা আমাদের শ্রেণীবিন্যাসের যে ভাগগুলো সেটা আমরা জানবো। তাহলে শ্রেণীবিন্যাস কত রকমের হয় সেটা আমরা জানবো। তাহলে আমরা জানলাম কি? শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস তিন প্রকারের হতে পারে। ক প্রকারের হতে পারে? তিন প্রকারের হতে পারে। একটাকে আমরা বলবো কৃত্রিম, একটাকে বলছি আমরা কৃত্রিম শ্রেণীবিন্যাস বা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। দু নম্বরে বলবো আমরা স্বাভাবিক শ্রেণীবিন্যাস, যাকে আমরা বলবো ন্যাচারাল ক্লাসিফিকেশন। আর একটাকে বলবো আমরা জাতিজনিগত শ্রেণীবিন্যাস, যেটা আধুনিক শ্রেণীবিন্যাস, তাকে আমরা বলবো কি? না ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। এইখানে বলে দিই, কৃত্রিম শ্রেণীবিন্যাসটা করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এবং সেখানে কয়েকটি সাধারণ বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, যেমন তার কি দেখা যাবে, যেমন তার পাতা কেমন দেখতে, পাতার শিরা বিন্যাস কেমন দেখতে, এই সামান্য কয়েকটা বৈশিষ্ট্যের ভিত্তি করে। আবার স্বাভাবিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কিন্তু একটু উন্নত। এটা কে দিয়েছিলেন? বিজ্ঞানী বেনথাম এবং বিজ্ঞানী হুকার। বেনথাম এবং হুকারের শ্রেণীবিন্যাস হচ্ছে কি? স্বাভাবিক শ্রেণীবিন্যাস। তিনি কি বলেছিলেন? তারা এখানে আলোচনা করেছিলেন মেনলি কার উপর ভিত্তি করে? কোন বৈশিষ্ট্যের ভিত্তি করে? মেনলি ফুলের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছিল। স্বাভাবিক শ্রেণীবিন্যাসটাকে ভাগ করা হয়েছিল, প্রধানত গুরুত্ব বেশি আরোপ করা হয়েছিল। এরপরে জাতিজনিগত শ্রেণীবিন্যাস, এটা দিয়েছিলেন। এখানে কিন্তু ওই একজন কিন্তু এখানকার প্রবর্তক নয়, অনেকজন বিজ্ঞানী মিলে এটাকে প্রপোজ করেছেন, যেমন কনকুইস্ট, টাক্টাজান, হাচিনসন, এই সমস্ত বিজ্ঞানীরা কি করেছেন? না জাতিজনিগত শ্রেণীবিন্যাসের প্রবর্তক বা প্রবক্তা হতে পারে। এবং এখানে কি দেওয়া হয়েছে? এখানে দেখা হয়েছে তার বিবর্তনগত ধারা, অর্থাৎ অভিব্যক্তির ধারাটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। মেনলি যেটা গুরুত্ব দেওয়া হয়েছে, কি বললাম? অভিব্যক্তিগত ধারাকে গুরুত্ব দেওয়া হয়েছে জাতিজনিগত শ্রেণীবিন্যাসে। তার মানে আমি কৃত্রিম জানলাম, কৃত্রিমটা হচ্ছে সবচেয়ে সিম্পল, তার থেকে একটু জটিল স্বাভাবিক, এবং বর্তমানে যেটা গৃহীত হয়েছে সবচেয়ে জটিল, সেটা হচ্ছে জাতিজনিগত শ্রেণীবিন্যাস। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব, দেখো প্রথম যে রাজ্যটা রয়েছে সেটা হচ্ছে মনেরা। মনেরা রাজ্যের মধ্যে চলে যাব। এটা বলতে গিয়ে আমি পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের একটা আলাদা আমাদের একটা ছবি বা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। দেখো পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসে আমি একটা সহজ যে একটা ছবি আঁকার চেষ্টা করছি। পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের প্রথমে রয়েছে মনেরা। মনেরা থেকে যাদের উৎপত্তি লাভ হয়েছে, তারা উৎপত্তি লাভ কারা করেছে? মানে মনেরা থেকে হয়েছে প্রোটিস্টা। প্রোটিস্টা থেকে তিন ধরনের কি রয়েছে? না রাজ্যের উৎপত্তি ঘটেছে। কি কি রাজ্যের উৎপত্তি ঘটেছে? প্রথম হচ্ছে প্ল্যান্টি বা উদ্ভিদ, তারপরে হয়েছে ছত্রাক বা ফানজাই বা ছত্রাক, আর একটা হয়েছে অ্যানিমেলিয়া। এবারে এই যে শ্রেণীবিন্যাসটা, এই যে ক্লাসিফিকেশনটা রয়েছে, এটাই হচ্ছে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস। মনেরা হচ্ছে কি? না এককোষী এবং প্রোক্যারিওটিক, এককোষী এবং প্রোক্যারিওটিক, এবং হচ্ছে
ক্যারিওটিক। প্রোটিস্টা হচ্ছে কি এককোষী ও ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক। কিন্তু এইখান থেকে প্রোটিস্টা থেকে যারা উৎপত্তি লাভ করেছে এরা সবাই হচ্ছে প্ল্যান্টি, ফাঞ্জাই, অ্যানিমেলিয়া। এরা সবাই হচ্ছে বহুকোষী। এরা হচ্ছে সবাই হচ্ছে বহুকোষী। এবং এই যে ভাগ করা হয়েছে কার উপর ভিত্তি করে, না তাদের পুষ্টির ধরন, তাদের প্রজনন, তাদের জাতিজনিগত যে রিলেশনশিপ, মানে সম্পর্ক, তার উপর ভিত্তি করেই কিন্তু ভাগ করা হয়েছে। তাহলে প্ল্যান্টি মানে আমরা ধরবো কাকে, উদ্ভিদকে ধরবো, আর ফাঞ্জাই মানে আমরা ছত্রাককে ধরবো, এবং অ্যানিমেলিয়া মানে কাকে ধরবো, প্রাণীদেরকে ধরবো। ক্লিয়ার হয়ে গেল? অর্থাৎ এখানে দেখো প্ল্যান্টি যারা তারা স্বভোজী, ফাঞ্জাই যারা তারা কিন্তু পরভোজী, কিন্তু পুষ্টি উপাদানগুলোকে কি করে না শোষণ করে নেয়। অর্থাৎ বেশিরভাগই মৃতজীবী, কিছু কিছু আছে পরজীবী। আর অ্যানিমেলিয়া তারাই যাদের মধ্যে কিরকম পুষ্টি সম্পন্ন হবে, হলজৈব পুষ্টি সম্পন্ন হবে। খাদ্য গ্রহণ, খাদ্যের পরিপাক, শোষিত খাদ্যের শোষণ হবে, আত্তীকরণ হবে এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ হবে। এই 5টা ধাপের মাধ্যমে যাদের পুষ্টি সম্পন্ন হবে তারাই হচ্ছে কি না অ্যানিমেলিয়া। ঠিক আছে, এবার চলে গেলাম পরেরটায়। রাজ্য মনিরা। রাজ্য মনিরাতে আমরা কি দেখব না ব্যাকটেরিয়া হলো মনিরা রাজ্যের একমাত্র সদস্য। এই লাইনগুলো তুলে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। কি বললাম, ব্যাকটেরিয়া হলো মনিরা রাজ্যের একমাত্র সদস্য। অণুজীবের মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা সবচেয়ে বেশি। তার মানে আমাদের এই পৃথিবীতে যত রকমের অণুজীব আছে তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কে, ব্যাকটেরিয়া, এবং এদের সর্বত্র পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো কি যে এক মুঠো, দেখো এক মুঠো মাটিতে হাজার হাজার ব্যাকটেরিয়া বর্তমানে আছে, অনেক ব্যাকটেরিয়া কিন্তু থাকে। এবার আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে 4টি গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। কি কি ভাগ করা হয়েছে না গোলাকার ব্যাকটেরিয়াদের বলা হচ্ছে কক্কাস, দণ্ডাকার বলা হচ্ছে ব্যাসিলাস, কমাকৃতিদের বলা হচ্ছে ফেব্রিয়ন, এবং যারা হচ্ছে পেঁচানো তাদের বলা হচ্ছে কি না স্পাইরিলাম। তাহলে এটা দেখো এখানে আমি ছবি দিয়েছি, তোমার ছবিগুলো দেখবে। কক্কাস, এটা হচ্ছে ব্যাসিলাস, এটা হচ্ছে স্পাইরিলাম বা স্পাইরাল, আর এটা হচ্ছে কি ভিব্রিও টাইপ। এই ব্যাকটেরিয়াগুলো দেখো আকৃতি অনুযায়ী ভাগ করা হয়েছে। নেক্সট আমরা চলে যাব কি যে যারা সর্পিলাকা তার স্পাইরাম দেওয়া আছে। কিছু ব্যাকটেরিয়া স্বভোজী, অর্থাৎ এরা বিভিন্ন অজৈব বস্তু থেকে নিজেদের খাদ্য সংশ্লেষ করতে পারে। এরা সালোক সংশ্লেষীয় স্বভোজী অথবা রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী হতে পারে। তার মানে এরা আলোকেও শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে পারে, তখন তাদের বলবো কি না সালোক সংশ্লেষকারী স্বভোজী। আবার যারা রাসায়নিক পদার্থের থেকে শক্তি নিতে পারে তাদের রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী, তাদেরকে আমরা বলবো। তবে বেশিরভাগ ব্যাকটেরিয়াই হচ্ছে পরভোজী, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারে না, এবং খাদ্যের জন্য এরা অন্য জীব অথবা মৃত জৈব পদার্থের উপর কিন্তু নির্ভরশীল। এবার এই যে দেখো আমরা মনে রাখে ভাগ করলাম ব্যাকটেরিয়া, যে বলছি 2 রকমের ব্যাকটেরিয়া হতে পারে। কি কি ব্যাকটেরিয়া হতে পারে? আর্কি ব্যাকটেরিয়া, এরা অত্যন্ত লবণাক্ত অঞ্চল, উষ্ণ প্রস্রবণ, তৃণজাতীয় উদ্ভিদ সমৃদ্ধ জলাভূমির মতো অত্যন্ত প্রতিকূল কিছু পরিবেশে বেঁচে থাকতে পারে। অর্থাৎ যত রকমের প্রতিকূল পরিবেশ আছে সেই প্রতিকূল পরিবেশে কারা বাঁচতে পারে? কোন ব্যাকটেরিয়া? আর্কি ব্যাকটেরিয়া। কেন বাঁচতে পারে এর পরেই দেওয়া আছে। আর্কি ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের গঠন অন্য ব্যাকটেরিয়া থেকে পৃথক হয়, অর্থাৎ কোষ প্রাচীরের গঠনের জন্যই কিন্তু এরা কিন্তু বেঁচে থাকতে পারে, এবং এই বৈশিষ্ট্যের কারণে এরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। মিথানোজেনিক ব্যাকটেরিয়াগুলো গরু, মহিষের মতো বহু রোমন্থক প্রাণীদের অন্ত্রে বসবাস করে, এবং এরা ওই রোমন্থক প্রাণীদের মলে কি করে না মিথেন গ্যাস উৎপাদনে সাহায্য করে। এই জন্য মিথানোজেনিক মানে মিথেন গ্যাস উৎপন্ন করে বলে। অর্থাৎ গরু, ছাগল, এদের মহিষ, এদের পেটে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো থাকে, যার ফলেই কিন্তু কি হয় না মিথেন গ্যাস তৈরি হয়। এরপরে ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া মানে যারা আদর্শ ব্যাকটেরিয়া তাদের বলছে ইউ ব্যাকটেরিয়া। এবারে চলে আসি, এদের একটি বৈশিষ্ট্য হলো কোষে সুদৃঢ় কোষ প্রাচীর উপস্থিত। এছাড়া সচল ব্যাকটেরিয়াতে ফ্ল্যাজেলাও দেখা যেতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া তো সচল, তাদের ক্ষেত্রে কি দেখা যেতে পারে? ফ্ল্যাজেলা দেখাতে পারে। সায়ানো ব্যাকটেরিয়া দিয়ে, সায়ানো ব্যাকটেরিয়া অনেকগুলো নাম আছে, বলে দিচ্ছি একটু মন দিয়ে শোনো, এবং এটা আস্তে আস্তে বলছি লিখো। সায়ানো ব্যাকটেরিয়ার অপর নাম হচ্ছে সায়ানোফাইটা, বা আমরা বলতে পারি নীলাভ সবুজ শৈবাল, বা আমরা ইংরেজিতে কি বলতে পারি ব্লু গ্রিন অ্যালগি।
সংক্ষেপে যাকে বলা হয় BGA, B ফর ব্লু, G ফর গ্রিন, A ফর অ্যালগি। তাহলে আমরা বলছি সায়ানোব্যাকটেরিয়া সবুজ উদ্ভিদের মতো ক্লোরোফিল বা রঞ্জক থাকে এবং এরা সালোক সংশ্লেষকারী স্বভোজী হয়। তার মানে আমাদের মনে রাখতে হবে সায়ানোফাইটা কিন্তু কি করতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে, কারণ এদের ক্লোরোফিল রয়েছে। এবারে চলে আসবো কি না, দেখো লক্ষ্য করে যে সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখো লক্ষ্য করে সায়ানোব্যাকটেরিয়া এককোষী, সূত্রাকার অথবা কলোনি গঠন করতে পারে। এই যে সায়ানোব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে, এরা এককোষী হতে পারে, সূত্রাকার হতে পারে অথবা কলোনি গঠন করতে পারে। কলোনিগুলো সাধারণত জিলাটিন জাতীয় আবরণ দ্বারা আবৃত থাকে। জিলাটিন চটচটে একটা পদার্থ দ্বারা কিন্তু আবৃত থাকে। দূষিত জলাশয়ে এটা প্রায়শই দ্রুত হারে বৃদ্ধি পেয়ে ব্লুম গঠন করে। ক্লাস 10-এ তোমরা পড়েছো জল দূষণে অ্যালগাল ব্লুম হয়, সেই ব্লুম কে গঠন করে, সেই ব্লুম গঠন করে হচ্ছে নীলাভ সবুজ শৈবালেরা। ব্লুম মানে হচ্ছে প্রচুর পরিমাণে জন্মে যাবে, জন্মে যাওয়ার পরে কি হবে না, তখন জলে অক্সিজেনের ঘাটতি হলে এরা মারা যাবে, দুর্গন্ধ সৃষ্টি করবে, তখন তাকে বলা হচ্ছে অ্যালগাল ব্লুম। এদের মধ্যে কিছু জীব তাদের এক ধরনের বিশেষিত কোষ পরিবেশের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। দেখো এখানে একটা কোষ দেওয়া আছে, বিশেষ ধরনের কোষ, তাকে বলা হচ্ছে কি হেটারোসিস্ট। এই হেটারোসিস্টের মধ্যে এরা কি করতে পারে, নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে, নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। যেমন নস্টক এবং অ্যানাবিনা এই ধরনের হেটারোসিস্ট দেখা যায়। নস্টক এবং অ্যানাবিনা, অ্যাজোলাতে থাকে অ্যানাবিনা এবং সাইকাস জাতীয় গাছের মূলে থাকে নস্টক। রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী অর্থাৎ কেমোসিনথেটিক অটোট্রফ ব্যাকটেরিয়া নাইট্রেট, নাইট্রাইট এবং অ্যামোনিয়ার মতো বিভিন্ন অজৈব বস্তুর জারণ ঘটায় এবং এর ফলে উৎপন্ন শক্তিকে এরা দেহের এটিপি উৎপাদনে ব্যবহার করে। এই যে সিনথেটিক কথার অর্থ হচ্ছে এরা যে শক্তির উৎস হিসেবে কাকে ব্যবহার করে না, বিভিন্ন রাসায়নিক পদার্থকে ব্যবহার করে। এরা নাইট্রোজেন, ফসফরাস, আয়রন এবং সালফারের মতো পরিপোষকগুলোর পুনরাবর্তনে অর্থাৎ বায়োজিওকেমিক্যাল সাইকেলে এদের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রকৃতিতে পরভোজী ব্যাকটেরিয়ার সংখ্যা সবচেয়ে বেশি, স্বভোজীর সংখ্যা খুবই কম। এদের মধ্যে বেশিরভাগই গুরুত্বপূর্ণ বিয়োজক অণুজীব এবং অনেকেরই মানুষের জীবনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। মানে বেশিরভাগ ব্যাকটেরিয়া বিয়োজক হিসেবে কাজ করে, অর্থাৎ মৃত জৈব বস্তুকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, বায়ুমণ্ডলে মিশিয়ে দেয়, অর্থাৎ পরিবেশে মিশিয়ে দেয়, যার ফলে বিভিন্ন উপাদানগুলি কি হতে পারে, চক্রাকারে আবর্তিত হতে পারে। দুধ থেকে দই, অ্যান্টিবায়োটিক প্রস্তুতি সব ক্ষেত্রে কাকে লাগছে, অণুজীব অর্থাৎ ব্যাকটেরিয়াকে কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। আবার শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধন ইত্যাদি কাজে এদের ব্যবহার করা হয়। বলে রাখি শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে কে, রাইজোবিয়াম। কি বসবাস করে, রাইজোবিয়াম। এরা কি করে, নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। এদের মধ্যে কিছু হলো রোগ সৃষ্টিকারী অণুজীব, মানে কিছু কিছু অণুজীব আছে যারা রোগ সৃষ্টি করে, ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে। যেমন কলেরা, এখানে উদাহরণ দেওয়া আছে, কলেরা, ভিব্রিও কোলেরি, টাইফয়েড, সালমোনেল্লা টাইফি, টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, লেবুর ক্যাঙ্কার, জ্যান্থোমোনাস সাইট্রি, এই সমস্ত যে ব্যাকটেরিয়াগুলো যেগুলো রোগ সৃষ্টি করে। এবারে ব্যাকটেরিয়া প্রধানত ফিশন বা দ্বিবিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে। ধরো এই একটা ব্যাকটেরিয়া রয়েছে, কি বললাম, এই একটা ব্যাকটেরিয়া রয়েছে, তাহলে এই ব্যাকটেরিয়ার মধ্যে এটা তার যে নিউক্লিয় বস্তু রয়েছে। ফিশন মানে হচ্ছে যখন এই পুরো ব্যাকটেরিয়াটার ভিতরে কি হবে না, প্রথমে এই নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতির হয়ে যাবে, লম্বা হয়ে যাবে নিউক্লিয় বস্তুটা, তারপরে কি হবে না, এই নিউক্লিয়াসটা দুভাগে ভাগ হতে শুরু করবে। হ্যাঁ, এই নিউক্লিয় বস্তুটা দুভাগে ভাগ হতে শুরু করবে, তারপরে কি হবে না, এইখানটাতে ব্যাকটেরিয়ার যে সাইটোপ্লাজম রয়েছে সেটা ভাগ হতে শুরু করবে। এই আস্তে আস্তে দেখো ভাগ হতে শুরু করছে এবং এটা একটা ব্যাকটেরিয়া হয়ে গেল, এটা একটা ব্যাকটেরিয়া হয়ে গেল, এইভাবে ভাগ হতে শুরু করবে। এই রকম যে ভাগ, একে বলা হচ্ছে কি ফিশন, একে বলা হচ্ছে ফিশন। ঠিক আছে, এরপরে চলে এসো ফিশন পদ্ধতিতে ভাগ হচ্ছে।
পদ্ধতিতে বিভক্ত হচ্ছে। প্রতিকূল অবস্থায় এরা রেণু উৎপন্ন করতে পারে। কি উৎপন্ন করতে? রেণু উৎপন্ন করে। এরা যে রেণু উৎপন্ন করে তাই সেই রেণুটার নাম হচ্ছে কি? এন্ডোস্পোর। কি হবে? সেই রেণুটার নাম হচ্ছে এন্ডোস্পোর। এরপরে চলে আসি, এন্ডোস্পোর কারা তৈরি করতে পারবে না? ব্যাসিলাস, অর্থাৎ যারা হচ্ছে লম্বা ব্যাকটেরিয়া অর্থাৎ রড শেপেড ব্যাকটেরিয়া তাদের ব্যাসিলাস বলা হয়। সেই ব্যাসিলাস ব্যাকটেরিয়া কিন্তু রেণু উৎপন্ন করতে পারবে। বোর্ডে তোমরা খাতায় সেটাকে নোট ডাউন করো। একটি ব্যাকটেরিয়াম থেকে আরেকটি ব্যাকটেরিয়ামে অত্যন্ত সরলভাবে ডিএনএ স্থানান্তরের মাধ্যমে যৌনজনন সংঘটিত হতে পারে। এখানে বলে দিই, ব্যাকটেরিয়ার যৌনজনন কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে যেহেতু ডিএনএ স্থানান্তর হচ্ছে সেই জন্য আমরা তাকে যৌনজনন বলছি। ব্যাকটেরিয়া কিন্তু 3 ভাবে যৌনজনন সম্পন্ন করতে পারে। তোমরা সেটা বোর্ডে দেখে নাও, ব্যাকটেরিয়া কিভাবে 3 ভাবে যৌনজনন সম্পন্ন করতে পারে। তাহলে ব্যাকটেরিয়ার যে যৌনজনন 3টি পদ্ধতিতে সম্পন্ন হতে পারে। কি কিভাবে সম্পন্ন হতে পারে দেখে নাও। তাহলে ব্যাকটেরিয়ার যৌনজনন, ব্যাকটেরিয়ার যৌনজনন 3টি পদ্ধতিতে সম্পন্ন হতে পারে। কি কি হতে পারে? প্রথমে বলা হচ্ছে কনজুগেশন অর্থাৎ সংশ্লেষ, 2 নম্বরে হচ্ছে ট্রান্সফরমেশন 2 নম্বর, 3 নম্বরে বলা হচ্ছে ট্রান্সডাকশন। কনজুগেশন মানে এই একটা ব্যাকটেরিয়া এদের মধ্যে কি হবে? কনজুগেশন টিউব তৈরি হবে। আর এটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ, এটা ব্যাকটেরিয়ার একটা প্লাজমিড, এটা একটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ, তার প্লাজমিড নেই, যার প্লাজমিড নেই মাইনাস, যার প্লাজমিড আছে প্লাস। এই প্লাজমিডটার একটা কপি কি হবে? এর মধ্যে মাইনাসের মধ্যে চলে আসবে, তখন একটা প্লাজমিড কপি পেয়ে যাবে, তখন এই যে মাইনাস ছিল এই কিন্তু ট্রান্সফার টু প্লাস। এইভাবে কনজুগেশন হবে, ডিএনএ এর একটা কপি কিন্তু চলে এলো এখানে। ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কি হবে না, সেখানে তোমরা পড়বে 12 এ উঠলে পড়বে, সেখানে একটা ব্যাকটেরিয়াকে রাখা হয়েছে, তার মধ্যে ডিএনএ আছে, একটা যে মাধ্যমে রাখা হয়েছে সেখানে কিছু ডিএনএ কে রেখে দেওয়া হয়েছে, ওই ডিএনএ ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে ব্যাকটেরিয়ার ডিএনএ পরিবর্তন ঘটাবে, দ্যাট ইজ ট্রান্সফরমেশন। আর ওই ডিএনএ এর পরিবর্তন যদি ফাজ ভাইরাসের মাধ্যমে হয়, কোনো ফাজ ভাইরাসের মাধ্যমে যদি কোনো ব্যাকটেরিয়ার ডিএনএ পরিবর্তন হয়, তখন তাকে বলা হচ্ছে ট্রান্সডাকশন। কি বলা হবে তাকে? ট্রান্সডাকশন। তাহলে আমরা দেখছি ব্যাকটেরিয়ার যৌনজনন 3 ভাবে হতে পারে, কনজুগেশন, ট্রান্সফরমেশন এন্ড ট্রান্সডাকশন। এবং আমি বলে দিয়েছি কনজুগেশন হলে দুটি ব্যাকটেরিয়া মিলিত হবে, যদি ট্রান্সফরমেশন হয় বাহ্যিক কোনো ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে ঢুকে যেতে পারে, যে পরিবর্তন ঘটাতে পারে। ট্রান্সডাকশনের সময় কি বলেছি? ফাজ ভাইরাস যখন ব্যাকটেরিয়ার ডিএনএ পরিবর্তন ঘটিয়ে দেবে তখন তাকে বলা হচ্ছে ট্রান্সডাকশন। নেক্সট আমরা চলে আসবো কি, এখানে দেখো ফিশনের একটা ছবি দেওয়া আছে তোমাদের, এই যে ফিশনের ছবি দেওয়া আছে। মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া বাদে মাইকোপ্লাজমা সম্পূর্ণরূপে কোষ প্রাচীর বিহীন হয়। যতদূর জানা গেছে এরাই ক্ষুদ্রতম জীবিত কোষ, যত জানা গেছে এরাই হচ্ছে ক্ষুদ্রতম জীবিত কোষ এবং এরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে। ভিভিআই সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম তোমরা জানো, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। কি বললাম? মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এবং বলা হচ্ছে কি এদের কোনো কোষ প্রাচীর থাকে না এবং এরা সম্পূর্ণ অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে। বহু মাইকোপ্লাজমা রয়েছে, অনেক রকম মাইকোপ্লাজমা রয়েছে যারা কি করতে পারে? প্রাণী ও উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে। মাইকোপ্লাজমা কি সৃষ্টি করে? রোগ সৃষ্টি করে। এখানে বলে দিই মাইকোপ্লাজমার আরো দুটো নাম থাকতে পারে। কি কি থাকতে পারে আমি লিখে দিচ্ছি, তোমরা লিখবে। একটাকে বলা হচ্ছে PPLO আর একটাকে বলা হচ্ছে MLO। PPLO এর পুরো নাম হচ্ছে প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। তাহলে তাকে বলা যায় প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। আর MLO যে লেখা হয়েছে এটার নাম হচ্ছে মাইকোপ্লাজমা লাইক অর্গানিজম। মাইকোপ্লাজমা লাইক অর্গানিজম আর PPLO হচ্ছে কি না প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। এই মাইকোপ্লাজমার আরো দুটো নাম আছে, মাইকোপ্লাজমাকে বলতে পারি PPLO বা MLO। এবারে নেক্সট আমরা ক্লাসে যাব। আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কতটা পর্যন্ত এলাম, আজকে মনেরা পর্যন্ত গেলাম। নেক্সট ক্লাসে আমরা যাব প্রোটিস্টা।
ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাসে আমরা যাচ্ছি প্রতিষ্ঠা।